হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে আমি তাদের জন্য কিছু গাইডলাইন বা দিক নির্দেশনা নিয়ে এসেছি, বিশেষ করে যাদের সামনের মাসে সহকারী উপখাদ্য পরিদর্শক অ্যাপ্লিকেশন করা আছে এবং যারা আর কিছুদিন পর অর্থাৎ মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে একটা সংক্ষিপ্ত সিলেবাস পেতে চান এবং যারা চান খুব অল্প সময়েই স্বল্প অনায়াসে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন, তো তাদের জন্যই আমি আজকে কিছু দিক নির্দেশনা বা গাইডলাইন দিব। তো প্রথমে আমি দেখাবো আসলে এই সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষাতে কত মার্কের পরীক্ষা হয় বা মানবন্টনটা কেমন এবং কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসে। তো সেটা দেখার পরে আমি আসলে আজকে বিশেষ করে বাংলা অংশ থেকে আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন টপিক থেকে পড়লে বা কোন কোন বই ফলো করলে অন্তত 30 মার্কের মধ্যে অনায়াসেই 28 থেকে 30 মার্ক প্রাপ্ত করা যায়। তো প্রথমে আমরা দেখব যে আসলে এই সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার মানবন্টন কেমন, অর্থাৎ মার্ক কত। তো আমাদের এখানে যে পরীক্ষাটা হবে সেখানে মোট 100 মার্ক থাকবে। তো এই যে 100 মার্ক, এই 100 মার্ক থেকে আপনার 30 মার্ক থাকবে বাংলা থেকে এবং 30 মার্ক থাকবে ইংরেজি থেকে এবং 20 মার্ক থাকবে সাধারণ জ্ঞান থেকে। বাকি যে 20 মার্ক থাকবে সেটা হবে গণিত থেকে। তো আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে অল্প সময়ের মধ্যেই শর্টকাট কিছু টেকনিক বা সিলেবাস নির্বাচন বা টপিক নির্বাচনের মাধ্যমে ইংলিশে সহজেই 30-এর মধ্যে 30 প্রাপ্ত করা যায়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কোন কোন বইগুলো পড়লে বা কোন কোন টপিকগুলো পড়লে আমরা এই যে বাংলায় 30 মার্ক, এই বাংলায় 30 মার্কের মধ্যে আমরা 30 না পেলেও 28-29 প্রাপ্ত করতে পারি। তো আমাদের এই যে বাংলা 30 মার্ক, এই 30 মার্ক দুটোভাবে ভাগ করা হয়। তো একটা হলো ব্যাকরণ অংশ এবং অন্যটা হলো সাহিত্য অংশ। তো গত দিনে যে উপখাদ্য পরিদর্শক পরীক্ষাতে আমরা দেখেছি যে বিশেষ করে এই ব্যাকরণ অংশ থেকেই কিন্তু বেশি কোশ্চেন এসেছে। তো আমরা গত পরীক্ষাতে দেখেছিলাম যে এই ব্যাকরণ অংশ থেকেই প্রায় 15 থেকে 20টা কোশ্চেন এসেছিল এবং এই যে সাহিত্য, এই সাহিত্য থেকে মোট কোশ্চেন এসেছিল 5 থেকে 10টা। তো কেমন 5 থেকে 10টা সেটা আপনাদের বলি। বিশেষ করে মূল সাহিত্য থেকে এসেছিল 5টা এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে কিছু আত্মজীবনী লেখা ছিল, অর্থাৎ অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা এবং ওনার জীবদ্দশায় ওনার পরিবারের সাথে ওনার যে কিছু রিয়াকশন ছিল, সেই রিয়াকশন থেকে কোশ্চেন এসেছিল। যেমন তোমার মায়ের বাড়ি তুমি যাও, আমাকে মাঝে মাঝে দেখতে আসো, এমন একটা লাইন ছিল ওখানে। ওই লাইনটা নেওয়া ছিল কিন্তু কারাগারের রোজনামচা থেকে। তো এখন কথা হলো এই যে বঙ্গবন্ধুর আত্মজীবনীগুলো, এই আত্মজীবনীগুলোও কিন্তু এখন সাহিত্যের অন্তর্ভুক্ত হয়েছে। তো যার কারণে আমরা সাহিত্যে মোট 10 থেকে 12 মার্ক হিসাব করতে পারি যে আমাদের সাহিত্য অংশে মোট বাংলায় 10 থেকে 12 মার্ক আসবে এবং বাকি যে অংশটা সেটা হলো গ্রামার এবং এই গ্রামারে আমরা দেখি 15 থেকে 20 মার্ক আসে। এখন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন টপিকগুলো, যেহেতু আমাদের হাতে সময় কম, কোন কোন টপিকগুলো থেকে পড়লে আমরা অল্প সময়ের মধ্যেই মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। তো প্রথমে যেহেতু সাহিত্য অংশটা কম মার্ক আসে, তো সাহিত্য অংশ থেকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন আসে এবং কোন টপিককে আমরা ছেড়ে দিব এবং কোন টপিকের উপর আমরা বেশি জোর দিব। তো এই যে সাহিত্য, এই সাহিত্য মূলত আমাদের বাংলা সাহিত্য 3টে যুগে বিভক্ত। তো প্রথম যুগটা হলো প্রাচীন যুগ। তো প্রাচীন যুগের থেকে বিশেষ করে আমাদের সর্বোচ্চ গেলেও 2টো, অর্থাৎ আমরা ধরতে পারি যে একটাই বেশি দিয়ে থাকে এবং যে কোশ্চেনটা দেয় সেটাও কিন্তু ওই চর্যাপদ থেকে, যে চর্যাপদে কতজন কবির সংখ্যা, চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়েছিল, চর্যাপদ যে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল তার সাল কত, বা সেটা হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে আসতে পারে। মোট কথা যে আমাদের প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ থেকে 2টো থেকে
তিনটা বা সর্বোচ্চ তিনটার বেশি আসে না, আমরা ধরে রাখতে পারি এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন হবে। তো আমাদের এই প্রাচীন যুগের জন্য বিশেষ করে ওই চর্যাপদ এই অংশটা পড়লে আমাদের একটা কমন পাওয়া যাবে। তো আমাদের বাংলা সাহিত্যের দ্বিতীয় যে যুগ, সেই দ্বিতীয় যুগটা হলো মধ্যযুগ। তো এই মধ্যযুগের থেকেও মোটামুটি আমাদের 4টা থেকে 5টা কোশ্চেন আসতে পারে। তো এই যে 4-5টা কোশ্চেন, এই 4-5টা কোশ্চেনের থেকে আপনার শ্রী চৈতন্যদেবের জীবনী থেকে 1-2টো পাওয়া যায়, এবং মধ্যযুগের সবথেকে জনপ্রিয় যে রাইটিং সেটা হলো ওই শ্রীকৃষ্ণ কীর্তন। তো শ্রীকৃষ্ণ কীর্তনের থেকেও কিন্তু আমরা 1-2টো কোশ্চেন কমন পাবো। তো আমাদের মধ্যযুগ বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন এবং আমাদের মধ্যযুগে আর যে কিছু সাহিত্য, অর্থাৎ বাংলাদেশের কিছু মধ্যযুগের লেখক আছেন, যেমন আব্দুল হাকিম একজন বিখ্যাত লেখক। তো এই মধ্যযুগের আব্দুল হাকিম থেকে বা আমাদের যে ভরতচন্দ্র রায়গুণাকর বা বড়ুচণ্ডী দাস, এদের জীবনী, অর্থাৎ এই মধ্যযুগের বিশেষ করে আমাদের যে বিসিএস ডাইজেস্ট বইটি আছে, সেই ডাইজেস্ট বইয়ের বাংলা অংশের যে সাহিত্য অংশটা আছে, তো সেই সাহিত্য অংশ থেকে মধ্যযুগের অন্তত কয়েকটা টপিক আমাদের অল্প সময়ের মধ্যেই পড়া হয়ে যাবে। তো তারপরে আমাদের যে অংশটা আসে সেটা হলো আধুনিক যুগ। তো এই আধুনিক যুগ থেকেই কিন্তু সব থেকে বেশি কোশ্চেন আসে। তো মোট সাহিত্য থেকে যদি 12টা কোশ্চেন আমাদের আসে, তো এই আধুনিক যুগ থেকেই কিন্তু আমাদের 6 থেকে 8টি কোশ্চেন পাওয়া যাবে। এখন এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগের কিন্তু অনেক বেশি বৃহৎ পরিসরে ক্ষেত্র রয়েছে। তো এতগুলো ক্ষেত্র আমরা কিভাবে পড়ব? তো এতগুলো ক্ষেত্র তো পড়ার সময় আমাদের নাই, আমাদের যেহেতু আর 10 থেকে 12 দিন মাঝখানে সময় আছে। তো এই অল্প সময়ে আমরা বিশেষ করে কোন বইগুলোর উপরে জোর দিব বা কোন লেখকগুলোর উপরে জোর দিব সেটা আমি একটু আপনাদের বলি। বিশেষ করে যে বাংলা সাহিত্য থেকে আমাদের কিন্তু সর্বোচ্চ 10 জন কবির জীবনী পড়লে সেখান থেকে অন্তত 2-4টে কোশ্চেন আমরা কমন পাই। তার প্রথমেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, নজরুল ইসলাম আছেন, আমাদের জাতীয় কবি জীবনানন্দ দাশ আমাদের রূপসী বাংলার কবি, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন, আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, বাংলাদেশের প্রধান নারী কবি সুফিয়া কামাল। এছাড়াও আমাদের আধুনিক যুগের আরও যে কয়েকজন সাহিত্যিক আছেন, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপর আমাদের যে জহির রায়হান, আর সর্বশেষ যে আমাদের কবিগুলো আছেন অর্থাৎ কবি শামসুর রহমান, তারপর আমাদের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আধুনিক যে লেখক হুমায়ুন আহমেদ, আমাদের হুমায়ুন আজাদ। তো এই কয়েকজন কবির জীবনী এবং রচনা পড়লে মোটামুটি আমাদের বাংলা যে আধুনিক যুগ সেটা কভারেজ হবে। তো তারপরেও যদি আমাদের এত পড়তেও আমাদের যদি মনে হয় যে না দাদা আমাদের হাতে এত সময়ও নেই, আপনি এমন কিছু বইয়ের নাম বলুন বা এমন কিছু জায়গা বলুন শুধু আমরা ওই জায়গাতেই জোরারোপ করতে পারি। তো আমি আপনাদের জন্য বলবো, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লেখা যে বইগুলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে বইগুলো, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, বা আমাদের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন ভিত্তিক যে রাইটিংগুলো আছে, অর্থাৎ এই ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ এই জাতীয় যে আপনার কবিতা বা কাব্যগ্রন্থ বা উপন্যাস বা নাটক যাই বলুন না কেন, এইগুলো থেকে পড়লেই মোটামুটি আমাদের কমন আসবে। তো এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে লেখা, সেই মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা বিশেষ করে আমাদের হুমায়ুন আজাদ, আমাদের হুমায়ুন আহমেদ, তারপর আমাদের নির্মলেন্দু গুণ, তো আমাদের আধুনিক একজন শ্রেষ্ঠ কবি শামসুর রহমান, তো তারপরেও আমাদের যে কিছু কাব্যনাট্যকার আছে বা যাকে সব্যসাচী লেখক বলা হয়, তিনি হলেন আমাদের শামসুল হক। তো শামসুল হকের বেশ কিছু কাব্যনাট্য আছে, এই কাব্যনাট্যগুলো পড়লেও
মোটামুটি আমাদের 2-1টা কমন পাওয়ার আশা করতে পারি। তো আমি আমার মনে হয় এই যে সাহিত্য নিয়ে আলোচনাটা অনেক বেশি করে ফেলেছি, আপনারা অধৈর্য হবেন। তো আমি এখনই ব্যাকরণ অংশে যাব। তো তারপরে আমি এখান থেকে বলি, বিশেষ করে আমাদের যে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক যে কবিতা বা মুক্তিযুদ্ধভিত্তিক আমাদের যত রাইটিং আছে বা মুক্তিযুদ্ধভিত্তিক দেশের গান, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ভাষা আন্দোলন ভিত্তিক গান, ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র, এগুলো থেকে মোটামুটি আমাদের কোশ্চেন আসবে। তো আপনাদের যদি বলেন যে দাদা এত কিছু আপনি তো বললেন, এতগুলো পড়ার সময় তো আমাদের নেই, তো আমি আপনাদের একটা সাজেশন দিব যে আপনারা যদি কিছু না পড়তে পারেন তো দশম থেকে এই বিসিএস যে প্রিলিমিনারি কোশ্চেন আসে, তো এখান থেকে বেছে বেছে যদি আপনারা সাহিত্য অংশটা পড়েন তো আমার মনে হয় তাতে আপনাদের হয়ে যাবে। তো আপনাদের যদি আরও সময় অল্প থাকে তো আমি আপনাদের একটা বই সাজেস্ট করছি, আমার কাছে বইটা আছে, এই বইটা সবার কাছে আছে অবশ্য, এটা হলো প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই বইটা বিসিএস বিশেষ সংখ্যা। তো এই বইটা অবশ্য যদিও দেখতে ছোট, এর ভিতর কিন্তু অনেক তথ্য আছে। তো তাদের জন্য এই বইটা আমি সাজেস্ট করছি যাদের হাতে একেবারেই সময় অল্প। তো এখন আমরা আসব যে এই ব্যাকরণ অংশ থেকে। তো এই বাংলা যে ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের যে বেসিক জিনিসগুলো, অর্থাৎ বেসিক জিনিসগুলো প্রথমেই আসে ধ্বনি, তারপর আসে বর্ণ, তারপর শব্দ, তারপর আসে বাক্য। তো আমরা প্রথমেই যে বেসিক জিনিস একদম ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, অর্থাৎ আমাদের প্রায় এভাবে কোশ্চেন করে যে আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি, বা বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি, বা স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ কয়টি, বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি, বা আমাদের এখান থেকে আসে শব্দ, যে শব্দ কাকে বলে, শব্দ আসলে উৎপত্তিগত অর্থ কত প্রকার, বা আমাদের এছাড়াও দিতে পারে যে নিচের কোনটা, হয়তো দিল যে সাবান কোন ভাষা থেকে আগত, বাক্য থেকে আসে, অর্থাৎ বাক্যের যে প্রকারভেদ, সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। তো আপনাদের দেখা যাচ্ছে একটা বাক্য দিয়ে বলতে পারে যে এটা কোন বাক্য, সরল, মিশ্র বা যৌগিক। তো আমাদের বেসিক যে জিনিস ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, এটা কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। তো এটা কোত্থেকে পড়তে হবে সেটাও আমি আপনাদের পরে বলছি। তো তারপরে যে অংশটা আসে সেটা হলো সমাস। তো আমরা গত পরীক্ষার দিনেও দেখেছি যে সমাস থেকে আমাদের 2টো কোশ্চেন করেছিল। তো আমাদের বিশেষ করে এই সমাস পড়তে হলেও কোন কোন সমাস থেকে বেশি কোশ্চেন আসে সেটা আমাদের খেয়াল করতে হবে, বিশেষ করে তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই দুটো অপশন থেকেই কিন্তু বেশি কোশ্চেন আসে। তো যাদের হাতে সময় কম তারা এই যে তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস এগুলো একটু জোর দিয়ে পড়বেন এবং বাকিগুলো জাস্ট একবার রিডিং করবেন। তো আমরা দেখলাম সমাস থেকে প্রায় 2-3টে কোশ্চেন থাকে। তো তারপরে যে অপশনটা আসে সেটা হলো সন্ধি। তো সন্ধি এমন একটা টপিক যে টপিক থেকে 2-3টে কোশ্চেন আমরা শুধু প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বা মাধ্যমিক শিক্ষক নিয়োগ বা যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু আমরা দেখি এই সন্ধি থেকে 2-3টে কোশ্চেন আসে। তো এই সন্ধি কিন্তু ব্যাপক আলোচনা। তো এই সন্ধি কোত্থেকে পড়তে হবে সেটাও আমি আপনাদের পর্যায়ক্রমে বলছি। তো 4 নম্বরে যেটা আসে সেটা হলো আমাদের সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ। তো বিশেষ করে এই যে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, এটা যে কোনো পরীক্ষাতে বা আমাদের গত দিনে যে পরীক্ষাটা ছিল সেখানেও আমরা দেখেছি যে এই সমার্থক এবং বিপরীত শব্দ থেকে অন্তত 2-3টে কোশ্চেন ছিল। তো এই সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এগুলো আসলে বিশেষ করে সৌমিত্র শেখরের যে বইটা আছে সেই সৌমিত্র শেখর স্যারের বইটাতে কিন্তু আপনারা যদি এই সমার্থক এবং বিপরীত শব্দগুলো একবার চোখ বুলিয়ে থাকেন তাহলে মোটামুটি এটা কভার হবে। নত্যবিধান এবং সত্যবিধান, আমরা গত পরীক্ষাতেও দেখেছি এই নত্যবিধান এবং সত্যবিধান এখান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন ছিল। তো 2-3টে কোশ্চেনের হয়তো আমাদের যে এরকম কোশ্চেন হতে পারে যে নিচের কোনটা স্বভাবতই মধ্যাংশ ব্যবহৃত হয় বা নিচের কোনটা নত্যবিধি অনুসারে গঠিত। তো এমন অনেক কোশ্চেন থাকতে পারে। তো অবশ্যই আমাদের নত্যবিধান ও সত্যবিধান এই দুটো টপিক চোখ বোলাতে হবে। তো তারপর আমাদের যে অংশটা আসে সেটা হলো এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশ
এর আলোচনাটাও কিন্তু ব্যাপক। আপনি যদি পড়তে চান তো আপনার পড়ার জন্য অনেক বই আছে। তো আমি বলবো আপনারা এই পর্যন্ত যতগুলো এক কথায় প্রকাশ পড়া আছে সেইগুলোই বারংবার রিভিশন দেন। তো এবং এই এক কথায় প্রকাশের যে বিশেষ কিছু জায়গা আছে সেই জায়গাগুলো আমি আপনাদের বলি। যেমন নারী, গত পরীক্ষাতেও কিন্তু আমাদের একটা কোশ্চেন ছিল যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল, এক কথায় তাকে কি বলে। তো আমি বলছি যে এক কথায় প্রকাশ তো আপনারা সব চোখ বুলাবেন, বিশেষ করে নারী নিয়ে যত এক কথায় প্রকাশ আছে ওগুলো আপনারা মোটামুটি পড়ে ফেলবেন, অন্তত একটা কোশ্চেন ওখান থেকে আপনি পেতে পারেন। তো তারপরে সাথে আসি যে আমাদের ধ্বনি বর্ণ শব্দ গেল, সমাস সন্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, নত্যবিধান, সত্যবিধান, এক কথায় প্রকাশ। তারপরে আমাদের যে অপশনটা আছে সেটা হলো বাক্য শুদ্ধিকরণ। তো এই যে বাক্য শুদ্ধিকরণ, এই বাক্য শুদ্ধিকরণটা কিন্তু খুবই একটু জটিল টাইপের। তো এই বাক্য শুদ্ধিকরণটা আপনাদের যাদের মোটামুটি বুঝতে কষ্ট হয়, বিশেষ করে তারা কিছু অনলাইন থেকে ভিডিও দেখে নিতে পারেন, বা এই বাক্য শুদ্ধিকরণের সৌমিত্র শেখরের বইটাতে যে অংশ রয়েছে সেই অংশ থেকেও আপনারা চর্চা করতে পারেন। আর নিতান্তই আপনাদের হাতে সময় না থাকলে ওই যে বিসিএস 10ম থেকে 44 পর্যন্ত যে কোশ্চেন আছে সেগুলো সলভ করতে পারেন। তো আমরা মোটামুটি ব্যাকরণ অংশটা দেখলাম, আমাদের আরও বাকি আছে 2-1টা অপশন, সেটা আমি বলছি আপনাদের। তো তার আগে আমি বলি যে আসলে এই যে এই অংশগুলো এইগুলো আপনারা কোত্থেকে পড়বেন, বা আপনাদের কাছে আমি একটা সাজেশনই করব যে যারা এই টপিকগুলো ইতিপূর্বে পড়া আছে, তো যে বই থেকে আপনারা পড়েছেন তো সেই বইগুলোই আবার রিভিশন দিবেন। এবং যাদের হাতে একেবারেই সময় নেই তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করব যে সেখান থেকে এই টপিকগুলো বেছেই আপনারা পড়লে অন্তত 2-1 দিনে শেষ করতে পারবেন। তো আমি আপনাদের এখন যে বইটা সাজেস্ট করব সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণ, 9ম-10ম শ্রেণী। তো লক্ষ্য করুন এখানে শিক্ষাবর্ষ কিন্তু 2017। তো বর্তমানে যে বইটা এসেছে সেই বইটাতে কিন্তু গ্রামারের কিচ্ছুই নাই বা ব্যাকরণের কিচ্ছুই নাই, জাস্ট যে সমাস, এই বইটাতে সমাস কিন্তু অন্তত 8 থেকে 9টা পেজ কভার করে। কিন্তু নতুন যে বইটা এসেছে যে 9ম-10ম শ্রেণীর জন্য, ওই বইটাতে কিন্তু জাস্ট 2টো পেজ, যে কর্মধারয় সমাসের কিছু উদাহরণ, তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ, ওইভাবে শেষ। তো আমি আপনাদের সাজেস্ট করব বিশেষ করে এই সবগুলো অপশনই যদি আপনারা বিভিন্ন বই থেকে পড়ে সময় নষ্ট করতে না চান, তবে ওই একটা বই অর্থাৎ এই বাংলা ব্যাকরণ 9ম-10ম শ্রেণীর বইটা ফলো করলেই হবে। তো তারপরেও আমি আপনাদের বলি যে যারা এখনও ভাবছেন যে দাদা আমাদের তো আসলে এত সময়ও নেই যে আসলে আমরা কি করতে পারি, তো আমি আপনাদের সেই আগের বইটাই আবার সাজেস্ট করতে পারি, যে বইটা হলো এই যে বিসিএস বিশেষ সংখ্যা কারেন্ট অ্যাফেয়ার্স প্রফেসরের। তো এই বইটা থেকে তো ওভারঅল একটা মোটামুটি প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়। তো তারপরে যে আমাদের যে অংশটা আছে ইংরেজি, সেটা তো আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবং আগামী পর্বে আমি এই সাধারণ জ্ঞান এবং গণিত যে টপিকগুলো থেকে কোশ্চেন হতে পারে তো সেই টপিকগুলো থেকে আলোচনা করব। তো আমাদের আর যে বাকি অংশগুলো ছিল এই ব্যাকরণ অংশে, সেখান থেকে আমাদের আরও 2-1টা দেখি যেগুলো আমাদের মোটামুটি একটু চোখ বুলাতে হবে। তো যেমন বানান, তো এই বানান কিন্তু প্রায় বিশেষ করে ক্রিটিক্যাল না, সহজ কিছু বানানই দিবে, কিন্তু পরীক্ষার হলে বসে কিন্তু আপনার চোখ ধাঁধিয়ে যাবে এবং আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোনটা সঠিক বানান হবে। তো এই বানান সঠিককরণের জন্য কিন্তু আপনারা সৌমিত্র শেখরের বইটা অথবা যে বিশেষ সংখ্যা আছে ওখান থেকে বানানগুলো দেখে নিতে পারেন। তো মোটামুটি এইগুলো অপশন থেকে পড়লে আমি আশা করি আপনাদের এই যে বাংলায় 30 মার্ক, তো এখান থেকে 28, 29 বা এমনকি 30 মার্কও কভার করা সম্ভব। তো আমি আজকের মতো এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এই সামনের দিনগুলো আর অপচয় না করে কাজে লাগান এবং এখন থেকে শুরু করুন। আমি আপনাদের সফলতা কামনা করি। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।